2008 সাল যদি ধরি সর্বশেষ, তাহলে দীর্ঘ 18 বছর পর বাংলাদেশের মানুষ আবারও ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। এবং আমরা দেখেছি যে গত কিছুদিন মানুষ কত আগ্রহ উদ্দীপনা নিয়ে বাসে অতিরিক্ত ভাড়া দিয়ে ট্রেনের ছাদে চড়ে তাদের স্ব নির্বাচনী আসনে ভোট দেওয়ার জন্য, তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য গিয়েছেন। এবং এই যে ভোট দেওয়ার এই পরিবেশ, এই সময়টা আমাদের সামনে আসলো, তার জন্য প্রথমেই কৃতজ্ঞতা জানাতে হয় জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে তাদের এবং তাদের পরিবারের প্রতি আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যদি তারা আত্মত্যাগ না করতো তাহলে হয়তো স্বাভাবিক প্রক্রিয়ায় 24-এর মতো 29 সালে আবারও আমরা আরেকটা ভোট চুরির মাধ্যমে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আসতে দেখতে পেতাম। তবে এত আশার কথার মধ্যেও আমাদের কিছু শঙ্কার কথা ইতিমধ্যে আমাদের জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি তিনি বলেছেন। আমরা সারা দেশে এক ধরনের মিসইনফরমেশন, ডিসইনফরমেশনের ওয়ার দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এবং বায়াসনেস দেখতে পাচ্ছি নানা ধরনের, যাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার কথা ছিল সেটা ইলেকশন কমিশন থেকে শুরু করে মাঠ পর্যায়ে যারা রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কিছু কিছু ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখতে দেখা যায়নি। এবং মিডিয়ার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এক ধরনের একপাক্ষিক হয়ে অ্যাগ্রেসিভ মোডে থাকার অ্যাপ্রোচ আজকে সকাল থেকে আমরা দেখছি। তো সার্বিক ইয়ের ক্ষেত্রে যদি আজকের ঘটনাগুলোর কথা বলি, তাহলে আমাদের বিভিন্ন আসনে আমাদের যারা প্রার্থী আছেন তাদের নেতাকর্মীদের উপর হামলা, তাদের পোলিং এজেন্টদেরকে ভয়ভীতি প্রদর্শন, তাদের পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে আসার ক্ষেত্রে বাধা দেওয়া এবং কেন্দ্রে আসতে নিষেধ করা, এ ধরনের কার্যক্রম হচ্ছে। আমরা আশা করব সেক্ষেত্রে স্থানীয় যারা নির্বাচনের দায়িত্বশীল আছেন, সকল প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং লেভেল প্লেইং ফিল্ড আগামীকাল নির্বাচন শেষ হওয়া পর্যন্ত বজায় রাখবেন। এবং আমরা দেখেছি যে আজকে সারা দেশে বিভিন্ন দলের বিভিন্ন যারা নেতারা আছেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে টাকা উদ্ধারের নামে, অভিযানের নামে অনেকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। টাকা পরিবহন করা কিংবা সাথে নিয়ে যাওয়া, কিংবা আমরা দেখতে পাচ্ছি, আমি কয়েকটা রিল দেখলাম মাত্র যে 20,000 টাকা বহন করার কারণে জামাতের একজন নেতাকে ধরে হেনস্থা করা হচ্ছে, তার থেকে ওই টাকা ছিনতাই করা হচ্ছে। তো এইটার আমরা তো বিগত 17 মাসে দেখছি যে কীভাবে চাঁদাবাজি হচ্ছে। এখন নির্বাচনকে কেন্দ্র করে আবার টাকা উদ্ধারের নামে অনেকের টাকা বহন করা, কিংবা কারো বাসায় যদি টাকা রাখা হয়। আমি একটা নিউজ দেখলাম যে কোনো একজন নেতার বাসা থেকে 7 লাখ টাকা এবং ল্যাপটপ উদ্ধার। এখন আমার বাসায় তো ল্যাপটপ আছে, এখন ল্যাপটপ বাসায় রাখাটাও কি অপরাধ কিনা? এবং এইগুলোকে সেখানে বায়াসড স্থানীয় প্রশাসন এবং বায়াসড লোকাল মিডিয়ার যারা দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে এক ধরনের নাটক মঞ্চায়ন করা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা এক্ষেত্রে খুব স্পষ্ট বার্তা দিতে চাই যে এই আরপিও কিংবা নির্বাচনের যে আইন এবং বিধিমালা আছে সেগুলোর অপপ্রয়োগ এবং অপব্যাখ্যার মাধ্যমে ফ্রেমিং করে নির্দিষ্ট ভাবেই 11 দলীয় জোটের নেতাকর্মী এবং প্রার্থীদেরকে ফ্রেমিং করার এক ধরনের চেষ্টা হচ্ছে। এখানে স্পষ্টভাবেই অর্থ পরিবহন, সাথে রাখা কিংবা বাসায় রাখার মধ্যে আপনারা যারা সাংবাদিক সামনে আছেন সবারই তো বাসায় স্যালারির টাকা বা ফ্যামিলি চালানোর টাকা থাকার কথা। অথবা আমি যদি আজকে 10,000 টাকা পকেটে করে নিয়ে ঘুরি, আমাকে যদি রাস্তায় ধরে বলা হয় যে এটা অবৈধ, তাহলে এইটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এইটা নির্বাচনের এক ধরনের যোগ সাজসের মাধ্যমে একটি নির্দিষ্ট আমাদের জোটকে ফ্রেমিং করা এবং এই মিসইনফরমেশনগুলো ছড়িয়ে এই বিষয়গুলোকে বাড়িয়ে নিউজ করার মাধ্যমে এক ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে। এটা অত্যন্ত ঘৃণ্য এবং এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা আমাদের এই অবস্থানটাও স্পষ্ট করছি, যদি যে কোনো প্রার্থীকে কিংবা তার নেতাকর্মীদেরকে অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করতে দেখা যায়, অর্থের লেনদেন হচ্ছে ভোটারদের সাথে, স্পষ্টভাবে এটা অপরাধ এবং এটার জন্য যে কোনো প্রার্থী এটা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা যেন নির্বাচন কমিশনের নিয়োজিত যারা ম্যাজিস্ট্রেট আছেন মাঠ পর্যায়ে
তারা যেন গ্রহণ করেন সেটা আহ্বান আমাদের থাকবে, সেটা যে কোনো দলের প্রার্থী হোক। আমরা এক্ষেত্রে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। কিন্তু অর্থ পরিবহন, অর্থ সাথে রাখা, অর্থ বাসায় রাখা, এই ধরনের বিষয়গুলোতে যে ধরনের ছিনতাই কার্যক্রম একটি দলের নেতাকর্মীরা করছেন, কারো পকেট থেকে 20,000 টাকা নিয়ে তারা ছিনতাই করে চলে যাচ্ছেন এবং সেটাকে মিডিয়ার মাধ্যমে ফ্রেমিং করার চেষ্টা করছেন যে এটা অবৈধ কিংবা অপরাধ, এই বিষয়গুলোতে প্রশাসনের আরও নিরপেক্ষ ভূমিকা রাখা প্রয়োজন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আমাদের যৌথ বাহিনী এবং সেনাবাহিনী তারা অত্যন্ত ভালো কিছু কাজ করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে তারা বিভিন্ন জায়গায় মজুত করা, আমরা এর আগেও সংবাদ সম্মেলনে এখানে বসেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বিভিন্ন স্থানে নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের মজুত করা হচ্ছে এবং আমরা দেখেছি যে যৌথ বাহিনী, সেনাবাহিনী তারা সফলভাবে অনেকগুলো জায়গায় অস্ত্রের মজুত উদ্ধার করেছেন এবং তারা এই অস্ত্র পুনরুদ্ধার এবং উদ্ধারের মাধ্যমে সেখানে ভোটারদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে আর একটু কনফিডেন্স গ্রো হয়েছে। আমরা আমাদের তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই এবং একই সাথে আহ্বান জানাতে চাই যে আরও যেখানে যেখানে অস্ত্রের মজুদ আছে বা করা হচ্ছে সেই জায়গাগুলোতে আজকে রাতের মধ্যে যাতে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়, যাতে করে আগামীকালকে এই অস্ত্রের মহড়ার মধ্য দিয়ে নির্বাচন বানচাল করা বা কোথাও প্রার্থীদেরকে ভোটারদেরকে ভোট দিতে যাওয়ার ক্ষেত্রে অনুৎসাহিত করা বা আতঙ্ক তৈরি করার মতো ঘটনা যেন না ঘটে, সেটা নিশ্চিত করার জন্য যৌথ বাহিনীকে আরও সক্রিয় ভূমিকায় আমরা দেখতে চাই। আমরা বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেছি যে কালকে সকালেই যেই স্থানগুলোতে বিএনপি এবং তাদের জোটের প্রার্থীরা দুর্বল অবস্থায় আছেন এবং তারা মনে করছেন যে তারা হেরে যাবেন, সেখানে তারা নির্বাচন বানচাল করার এক ধরনের চেষ্টা চালাচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন কুমিল্লার 4 আসনে যিনি প্রার্থী ছিলেন, ঋণ খেলাপির কারণে তিনি প্রার্থী নেই এখন, তিনি ইতিমধ্যেই ভোটারদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার মতো হুমকি দিয়েছেন এবং পাবলিকলি দিয়েছেন এবং তিনি বলেছেন যে আই মিন ইট, এবং এটা প্রয়োজন আপনারা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেন। কিন্তু এখানে আমরা নির্বাচন কমিশনের অত্যন্ত কাপুরুষোচিত অবস্থান দেখেছি। তারা আজকে সেই প্রার্থীকে ডেকেছিলেন, ডেকে তাকে সতর্ক করে ছেড়েছেন, অথচ সেই বিএনপির নেতা তিনি বিএনপি থেকেও বহিষ্কৃত হয়েছেন এবং তিনি এইটা একটা বাংলাদেশের আইন অনুযায়ীও তিনি একটা ক্রিমিনাল অফেন্স করেছেন এবং তিনি তার ইন্টেনশন খুব ক্লিয়ারলি শো করেছেন নির্বাচন বানচাল করা এবং ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার মতো হুমকি তিনি দিয়েছেন। তো এক্ষেত্রে আমরা মনে করি নির্বাচন কমিশনের আরও কঠোর হওয়া আইনগতভাবে উচিত ছিল, কিন্তু সেখানে নির্বাচন কমিশন এক ধরনের বায়াসড আচরণ করেছেন, তাকে শুধুমাত্র সতর্ক করে ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে। আমরা দেখছি যে নির্বাচন কমিশনের কিছু ক্ষেত্রে অবহেলা রয়েছে, যেমন নির্বাচনে যেই প্রায় 50,000-এর অধিক পর্যবেক্ষক মাঠ পর্যায়ে আছেন তাদেরকে লজিস্টিক্স থেকে শুরু করে তাদের কার্য সম্পাদনে যে সহযোগিতাটা করা উচিত ছিল নির্বাচন কমিশন সেইটা যথাযথভাবে করেনি। ফলে আমরা শঙ্কা করছি যে এই পর্যবেক্ষকরা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবেন না। তাদের যে নিরপেক্ষ রিপোর্ট দেওয়ার কথা কোন আসনে কীরকম নির্বাচন হচ্ছে সেটা ব্যাহত হবে। তো নির্বাচন কমিশনকে আমাদের আহ্বান থাকবে যতটুকু সময় আছে আপনারা তাদের লজিস্টিক্স এবং সহযোগিতাটা নিশ্চিত করুন, স্থানীয় প্রশাসনের মাধ্যমেও সেটা নিশ্চিত করুন। আর আমরা এছাড়াও দেখেছি যে যাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা জানেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেন। তারা মাঠ পর্যায়ে যে কোনো ধরনের অসঙ্গতি বা অনিয়ম হলে সাথে সাথে শাস্তি দেওয়ার মাধ্যমে তারা খুব দ্রুত সেখানে রিয়েক্ট করার মাধ্যমে আবার ভোটের পরিবেশটা ফিরিয়ে আনার জন্য কাজ করে থাকেন। কিন্তু আমরা দেখছি যে আমরা অনেক ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে শুনেছি যে তাদেরকে ন্যূনতম যেই সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে গাড়ি দেওয়ার কথা, স্থানীয় ডিসি অফিস থেকে গাড়ি দেওয়ার কথা, রিটার্নিং কর্মকর্তাদের তাদের যে দায়িত্ব নেওয়ার কথা, তাদেরকে আপনারা জানেন যে তারা বিভিন্ন হামলার স্থলে গিয়েও তাদেরকে কাজ করতে হয়, তাদেরকে সেখানেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে হয়, সেখানেও দ্রুত শাস্তি দেওয়া কিংবা একটা আদেশ তাদেরকে দিতে হয়। সেক্ষেত্রে তাদেরকে যে নিরাপত্তা দেওয়ার কথা, তাদের সাথে পুলিশের কনস্টেবল বা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ফোর্স দেওয়ার কথা তাদের সাথে, সেটাও তাদেরকে কিন্তু দেওয়া হচ্ছে না। ফলে আমাদের শঙ্কা আছে যে বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল সহ বিভিন্ন অনিয়মের যেই প্রিপারেশনগুলো বিএনপি এবং তাদের জোটসঙ্গীরা নিয়েছেন, প্রার্থীরা নিয়েছেন, সেক্ষেত্রে যেন পর্যবেক্ষক সংস্থা, ম্যাজিস্ট্রেটরা দ্রুত পদক্ষেপ নিতে না পারেন, সেজন্য তাদেরকে অসহযোগিতা করা হচ্ছে এবং এই অসহযোগিতাটা নির্বাচনের দিনে সুষ্ঠু ভোট, নিরপেক্ষ
সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট নিশ্চিতের ক্ষেত্রে এবং সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতের ক্ষেত্রে এক ধরনের প্রতিবন্ধকতা হিসেবে সামনের দিকে আসবে। তো আমরা আহ্বান জানাবো নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের প্রতি যে আপনারা পর্যবেক্ষক সংস্থার সদস্যরা যারা আছেন তাদেরকে প্রয়োজনীয় লজিস্টিক দিন এবং ম্যাজিস্ট্রেটদেরকে তাদের প্রয়োজনীয় গাড়ি এবং নিরাপত্তা সহ সকল ধরনের লজিস্টিক্স আপনারা দিন। যদি আপনারা সেটা না দেন তাহলে এটা স্পষ্ট হবে যে আপনারা এক ধরনের যোগ সাজসের মধ্য দিয়ে নির্দিষ্ট একটি দলের প্রার্থীর সাথে যোগ সাজসের মধ্য দিয়ে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, অ্যাফিলিয়েটেড যারা আছেন তাদেরকে আপনারা সহযোগিতা করছেন না, তাদেরকে আপনারা অসহযোগিতা করছেন এবং কাজ করতে বাধা সৃষ্টি করছেন। আমরা এই মাত্রই এখানে বসে থাকা অবস্থায় একটা নিউজ দেখছি যে বিএনপি নেতা লক্ষ্মীপুরের প্রার্থী এনি চৌধুরীর নির্বাচনী গাড়ি থেকে, আপনারা জানেন যে একজন প্রার্থীর দুইটা নির্বাচনী গাড়ি অ্যাসাইন থাকে, একটা হচ্ছে প্রার্থীর নিজের আর একটা হচ্ছে তার চিফ এজেন্টের। এবং আপনারা জানেন যে এখন সাধারণ গাড়ি চলাচল কিন্তু বন্ধ আছে, ফলে এই গাড়িগুলোই চলতে পারে। ওই গাড়ি থেকে ৮০ লাখ টাকা সহ দুইজন সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন। তো কেউ ব্যক্তিগত কারণে অর্থ বহন করাটা, আমরা একটু আগে বললাম যে এই ক্ষেত্রে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করাটা নাগরিক অধিকার ক্ষুণ্ণ করা হয়। তবে কেউ যদি নির্বাচনী কাজে, নির্বাচনী গাড়িতে, নির্বাচনী এবং প্রার্থীর নিজের গাড়িতে অর্থ বহন করছে বা অর্থ লেনদেন করছে, এটা স্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। আমরা এখান থেকে দাবি করতে চাই যেই প্রার্থীর গাড়ি থেকে এই অর্থ পাওয়া গেছে দ্রুতই তার বিরুদ্ধে স্থানীয় যারা ম্যাজিস্ট্রেট আছেন, নির্বাচন কমিশন আছেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। এবং আমরা দেখছি যে বাংলাদেশের মিডিয়া আবারও ৫ আগস্ট পরবর্তী যেই তাদের বায়াসড অবস্থান সেদিকে তারা ফিরে যাচ্ছে। এবং আজকে সারাদিনের অ্যাক্টিভিটিসে আমরা দেখছি যে তারা তাদের পূর্ববর্তী যেভাবে তারা একটি নির্দিষ্ট দল বা গোষ্ঠীকে সহযোগিতা করতো সেই ধরনের কার্যক্রম চালাচ্ছে এবং তাদের বিভিন্ন মিসইনফরমেশন, ডিসইনফরমেশনকে প্রোপাগেট করতে সহযোগিতা করছেন। আমরা ৫ই আগস্টের আগে দেখেছি যে মিডিয়া হাউসগুলো এক ধরনের দখল এবং শেখ হাসিনার লেসপেন্সারি কার্যক্রমে তারা নিয়োজিত ছিল এবং আমরা দেখেছি যে গোয়েন্দা সংস্থা যেই হেডলাইন, যে শিরোনাম দিত সেটাই দেখানো হতো। কিন্তু ৫ই আগস্টে আমরা দেখেছি যে এই মিডিয়ার উপর সম্পূর্ণ দখল দিয়েও কিন্তু বাঁচা যায়নি। মানুষের জনপ্রতিরোধের কাছে এই কোনো তাদের এই কোনো মেকানিজমই কিন্তু কাজ করেনি এবং মানুষ সোশ্যাল মিডিয়া দিয়ে এবং অনেকটা মেইনস্ট্রিম মিডিয়াকে পাশ কাটিয়ে মানুষ রাজপথে নেমে এসেছে এবং তার মধ্য দিয়েই সত্য প্রচার করেছে। সুতরাং এখন মানুষের কাছে যে অ্যাক্সেস আছে সোশ্যাল মিডিয়া সহ আরও নিউ এজ মিডিয়া, তার মধ্য দিয়ে কিন্তু এই মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশনের জবাব দেওয়া হচ্ছে। তবে আমরা বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে যারা দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, তাদেরকে সতর্ক করে দিতে চাই যে আপনারা সঠিক তথ্য উপস্থাপন করুন, আপনারা এই বায়াসনেসটা দেখাবেন না। ৫ই আগস্টের পরে আমরা যথেষ্ট ধৈর্য ধরেছি, আমরা যথেষ্ট ছাড় দিয়েছি ৫ই আগস্ট পূর্ববর্তী আপনাদের অবস্থানের কারণে, আপনাদের লেসপেন্সারের কারণে, কিন্তু এবারের নির্বাচনের পরে কিন্তু সেই ছাড় দেওয়া হবে না। এবারের নির্বাচনে যারা এই বায়াসড অবস্থান গ্রহণ করছেন, যারা আমাদের সাংবাদিক ভাইদের মাঠ পর্যায় থেকে সংগৃহীত নিউজের ক্ষেত্রে বায়াসনেস দেখাচ্ছেন যে কোনটা প্রচার করা যাবে, কোনটা প্রচার করা যাবে না, এক পার্টির বা এক পক্ষের এক জোটের নিউজ ব্লক করে দিচ্ছেন, আরেক পার্টির বা আরেক জোটের নিউজটা ভিন্নভাবে উপস্থাপন করছেন বা ফ্রেমিং করছেন, প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, তাদের প্রতি আমাদের সতর্কতা আমরা জানাতে চাই যে এই নির্বাচনের পর আমরা কিন্তু আমরা এগুলো নোট রাখছি যে কারা এই ধরনের বায়াসড কার্যক্রম করছেন। আমরা ৫ই আগস্টের পরে যেভাবে আপনাদের প্রতি এক ধরনের ক্ষমা করে দেওয়া হয়েছে বা এক ধরনের আপনাদের পূর্ববর্তী কার্যক্রমের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি, সেটা এবার হবে না। আমরা দেখেছি যে বিভিন্ন বড় বড় হাউসের সম্পাদকরা বলেছেন যে ডিজিএফের টোটকা দিয়ে তারা ৫ই আগস্টের আগে নিউজ করেছে। তো এখন নির্বাচনের আগে যদি আপনারা একই জিনিস করেন, কোনো নির্দিষ্ট পার্টি বা এজেন্সির দ্বারা প্রভাবিত হয়ে পক্ষপাতিত্ব করেন, তাহলে এটার জবাব 12ই ফেব্রুয়ারি পরে আপনাদেরকে দিতে হবে। আমরা বাংলাদেশের সর্বশেষ বাংলাদেশের জনগণকে আহ্বান জানাতে চাই যে ১৪০০ পিতামাতার বুক খালি করে ৩০,০০০ আমাদের সহযোদ্ধাদের আহত
হওয়ার মধ্য দিয়ে, আত্মত্যাগের মধ্য দিয়ে এবং বাংলাদেশের কোটি কোটি মানুষের নিপীড়ন নিগৃহীত হওয়ার 17 বছরের ইতিহাসের পর বাংলাদেশে আজকে এই নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। একটি নির্বাচন হতে যাচ্ছে। যে কোনো মূল্যে এই নির্বাচনকে বাংলাদেশের ভালোর জন্য, সুন্দর বা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য আপনাদেরকে কাজে লাগাতে হবে। বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনি যাকেই ভোট দেন, আপনি আপনার এলাকার স্বতন্ত্র প্রার্থীকে ভোট দেন, আপনি আপনার এলাকার শাপলাগুলির প্রার্থীকে ভোট দেন, অথবা দাঁড়িপাল্লার প্রার্থীকে ভোট দেন, অথবা ধানের প্রার্থীকে ভোট দেন। ভোট যাকেই দেন আপনি ভোটটা দিতে আসবেন, কেন্দ্রে এসে আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন। দীর্ঘ 18 বছর যে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে না পারার কারণে প্রত্যেকটি পরিবার, প্রত্যেকটি মানুষকে এর খারাপ দিকটা কিন্তু দেখতে হয়েছে, প্রত্যেকটি মানুষকে এর ভুক্তভোগী হতে হয়েছে। সুতরাং এবারে আপনার ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই বাংলাদেশে একটি নতুন বাংলাদেশের পথে আমরা যেতে পারবো। আপনার আগামীকাল এই 10 ঘন্টার যেই ভোট গ্রহণের সময়, এই সময়টাই আগামী 5 বছর, আগামী 10 বছর, 20 বছরের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। সুতরাং অবশ্যই আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসবেন এবং বিশেষ করে যারা 4 কোটি তরুণ ভোটার আছেন তাদেরকে নিশ্চিত করতে হবে শুধুমাত্র নিজের ভোটটা দিলে হবে না, নিজের ভোটটা দিতে হবে এবং নিশ্চিত করতে হবে আপনার পরিবারের বাকি সদস্যরাও, আপনার পাড়া প্রতিবেশীরাও যাতে তাদের ভোটাধিকার নিশ্চিত করতে পারেন, তারা যেন ভোট দিয়ে কেন্দ্র থেকে ফিরে যেতে পারেন। সেটা নিশ্চিত করাটা দলমত নির্বিশেষে আমাদের সকলের দায়িত্ব। আমাদের প্রত্যাশা থাকবে আপনারা সেই দায়িত্ব পালন করবেন এবং আমাদের আহ্বান থাকবে আমরা সুশাসন, সার্বভৌমত্ব এবং সংস্কার প্রতিষ্ঠার লক্ষ্যে এবং নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে যে 11 দলীয় জোট, সেই 11 দলীয় জোটকে আপনারা জয়যুক্ত করবেন। আমাদের শাপলাকলির যে আসনগুলোতে প্রার্থী আছে তাদেরকে ভোট দেবেন। আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই, আমাদের শাপলাকলির প্রার্থীরা তারা যদি আপনাদের ভোট নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে সংসদে যেতে পারেন, তারা আপনাদের জন্য আগামী 5টি বছর কাজ করে যাবে। পরিশেষে আপনাদেরকে, সাংবাদিকদের প্রতি আমাদের একটা আহ্বান আছে। আগামীকালকে আমাদের এই অফিসে আমাদের কন্ট্রোল রুম এবং অবজারভেশন সেট আপ আমরা করেছি। এখান থেকে আমরা সারা দেশের নির্বাচন পর্যবেক্ষণ করব এবং সে বিষয়ে আমাদের প্রতিক্রিয়াগুলো আমরা টাইম টু টাইম এখানেই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানাবো। আপনারা উপস্থিত থাকবেন। আপনাদের জন্য রিক্রিয়েশন সহ সব কিছুর ব্যবস্থা আমরা রাখবো। আমরা সকাল 10টা থেকে আমাদের এই কার্যক্রম শুরু হবে এবং ভোট গ্রহণ এবং কালকে রাত পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। আমাদের নির্বাচন ফলাফল আসা পর্যন্ত আমরা নিয়মিত আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণকে আপডেটেড রাখতে চাই। আপনাদেরকে আহ্বান থাকবে আপনারা এখানে উপস্থিত থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি জাহিদ বলছিলাম এখন টিভি থেকে। আমার একটাই প্রশ্ন,